আমি আপনাদের এত ভয়ঙ্কর একটা জিনিস দেখাবো এখন, যে ভয়ঙ্কর জিনিসটা দেখার পরে আমার ধারণা আপনারা কেউই আর ঠিক থাকতে পারবেন না। আমার স্ক্রিনে যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বইয়ের একটা চ্যাপ্টার খুলে রাখছি এবং এই চ্যাপ্টারটার নাম আত্মপরিচয় ও মানবিক আচরণ। খুবই সুন্দর নাম। এবং এই চ্যাপ্টারের প্রথমে যে লেখা, আমি পুরো প্যারাগ্রাফ আপনাদের জন্য পড়তেছি না, এখানে লেখা যায় আমার নাম আছে, আমার পরিবার আছে, আমার এলাকা আছে, সমাজ আছে। তারপরে একটা অনুশীলন দেওয়া, একটা কাজ করতে বলা হয়েছে যে এই বইটা পড়তেছে তাকে, যেটা হলো প্রথমে আমার নাম লিখবো, তারপরে আমার বয়স লিখবো, লিঙ্গ লিখবো, পূর্বপুরুষের নাম লিখবো, পরিবার লিখবো, আবাসস্থল লিখবো, দেশ লিখবো, ভাষা লিখবো, খাবার লিখবো, গান লিখবো, পছন্দের খেলা লিখবো, এরপরে আমার করতে যা ভালো লাগে ওইটা লিখবো। এরপরে আমার একটা সহপাঠীর সঙ্গে নিজের এবং তার আত্মপরিচয় নিয়ে আলোচনা করব। আপনারা বুঝবেন আমি এখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি। আমি এবং আমার বন্ধুর আত্মপরিচয়ের মিলগুলা বাম পাশে লিখব এবং আমি এবং আমার বন্ধুর আত্মপরিচয়ের অমিলগুলা ওই পাশে লিখবো, যে আমার ইলিশ মাছ পছন্দ, ওর রুই মাছ পছন্দ, সো ইলিশ মাছ হবে এই পাশে, রুই মাছ হবে ওই পাশে, যে দুইটা আলাদা। এরপরে আমরা 5-6 জন করে একটা নতুন দল গঠন করব। এই দলের মধ্যে আমাদের আত্মপরিচয় নিয়ে আলাপ করব, কার কি পছন্দ, কার ভৌগোলিক অবস্থান কি, কার সামাজিক ইত্যাদি ইত্যাদি। এটুক ঠিক আছে। এবং তারপরে হঠাৎ করে আমরা দেখলাম যে আমরা আরব বেদুইনের জীবনীতে চলে গেলাম, যে আরব বেদুইনদের জীবন কীরকম এটা এখন আমার জানতে হবে। আরব বেদুইনরা মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, এই জন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা, ইত্যাদি ইত্যাদি জানলাম। এবং তারপরে আমার অনুশীলনটা কি? আমার অনুশীলনটা হলো আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে। এখন আমার আরব বেদুইনরা সময় কি খাইতো, আরব বেদুইনরা কি পড়তো না পড়তো, এগুলা নিয়ে এখন আমার এখানে একটা ছোট করে লিখতে হবে। লিখলাম। তারপরে চলে আসলো বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার। এটা রাজনৈতিক ভিডিও না, সো আমি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ রূপকার পার হয়ে চলে গেলাম, এরপরে রূপান্তরের কথা পার হয়ে চলে গেলাম, এরপর সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের কথাবার্তা আসলো। এবং তারপরে আমি যখন একটু নিচে যাব, এখন আমাকে বলা হয়েছে যে বিভিন্ন মানুষের কাছে যায় তাদের ইন্টারভিউ নিতে এবং তাদের ইন্টারভিউয়ে এই কথাগুলো জিজ্ঞেস করতে। আপনার জন্মস্থান কোথায়, আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন, আপনার পরিবার কোন ভাষায় কথা বলে, আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন, আপনার পরিবারের প্রধান খাবার কি। এবং প্যানেল আলোচনার আয়োজন করব আমি, আমার বন্ধু, আমার সহপাঠীরা মিলে। এবং এইখানে আমরা কথাবার্তা বলবো যে আমি যেই মানুষের ইন্টারভিউ নিয়েছিলাম তার পরিবারের প্রধান খাবার কি, আমার বন্ধু যার ইন্টারভিউ নিয়েছে তার পরিবারের প্রধান খাবার কি, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে আমরা আবার চলে যাচ্ছি বাংলাদেশ এবং বঙ্গবন্ধুতে। এগেইন 5-6 জনের একটা দল গঠন করব আমরা, এবং দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম এবং আত্মত্যাগ নিয়ে আলোচনা করব এবং একটা প্রবন্ধ, কবিতা, ছবি, দেয়ালিকা তৈরি করব। আপনাদের জন্য একটা কুইজ। বলেন তো আমি এতক্ষণ কোন ক্লাসের বই পড়তেছিলাম, যেখানে বলা হচ্ছে যে তোমরা একটা গ্রুপ করে বসো, তোমরা সবাই মিলে একটা প্রেজেন্টেশন বানাও, তোমরা যাও তোমার পরিবারের কারো ইন্টারভিউ নিয়ে জেনে আসো তার কী খাবার পছন্দ, সে কোন ভাষায় কথা বলে, ইত্যাদি ইত্যাদি। আপনারা হয়তো ভাবতেছেন ক্লাস 2 বা ক্লাস 3 হবে। এটা ক্লাস 9 এবং 10-এর সমাজবিজ্ঞান বই থেকে আমি পড়তেছিলাম এতক্ষণ। ক্লাস 9 এবং 10 বাচ্চা কাচ্চার না, ক্লাস 2-3-র না, ক্লাস 1-2-র না, ক্লাস 9 এবং 10-এর। এবং আপনারা যারা অনেক দিন আগে পাস করেছেন আমার মতো, তারা একটু কষ্ট করে যদি হাতে সময় থাকে এনসিটিভির ওয়েবসাইটে যে আমাদের বোর্ডের বইগুলো একটু নামায় পড়েন। আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের সময়ের ভার্সেস এই সময়ের ডিফারেন্সটা দেখলে। আমি কিন্তু রাজনৈতিক আলাপ করতেছি না, রাজনৈতিক আলাপ আসলে করা যায়, কিন্তু আমি রাজনৈতিক আলাপ করতেছি না। আমি এটাও বলতেছি না যে এই বইয়ের মধ্যে এত কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, ওই অ্যাঙ্গেলে আমি যাচ্ছি না। আমার অ্যাঙ্গেলটা হইল এই ক্লাস 9 এবং 10-এর একটা মানুষের বইয়ের ভিতরে কেন এই কথা বলা থাকবে যে যাও তুমি আরব বেদুইনদের ব্যাপারে একটু যায় না জুনে এইখানে এই বক্সটার মধ্যে লেখো, তুমি তোমার দাদি ইলিশ মাছ পছন্দ করে নাকি রুই মাছ পছন্দ করে সেটা জেনে। এটা ক্লাস 9-10-এর বাচ্চার করার কথা না। ক্লাস 9-10-এর বাচ্চা অলরেডি এডুকেশন ল্যাডারের অনেক উপরে চলে গেছে, যেই কারণে তাকে আরও অনেক কমপ্লিকেটেড প্রবলেম নিয়ে ডিল করানোর কথা আমাদের। সেটা না করায় তাকে আমরা বাচ্চাদের মতো ট্রিট করতেছি। দেখেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেম আহামরি ছিল এটা কখনোই কেউ বলবে না, কোনো সময়ই আসলে আহামরি ছিল না। আমি যখন পাশ করছি 2010 এসএসসি, তখনও বাংলাদেশের এডুকেশন সিস্টেম আহামরি কিছু ছিল না। এই যে আহামরি ছিল না এটা আসলে কাগজ কলমে প্রমাণ করা যায়। আপনি যদি ফরচুন 500-এর দিকে তাকান, মাইক্রোসফটের সিইও, আইবিএমের সিইও, হ্যানের সিইও, ত্যানের সিইও সব ইন্ডিয়ান আপনি বাদও দেন, আপনি ইভেন ছোট ছোট দেশ যেমন সাউথ কোরিয়া ফর এক্সাম্পল বা জাপান ফর এক্সাম্পল, এরা যে পরিমাণ বড় বড় কোম্পানি দাঁড় করাইছে, এরা যে পরিমাণ সি-সুইট এক্সিকিউটিভ দাঁড় করাইছে, বাংলাদেশ কিন্তু পারে নাই। এবং এটা গত 15 বছরের 20 বছরের সমস্যা না, বাংলাদেশের ইতিহাসের কখনোই আসলে এই জিনিস করতে পারে নাই। ইট ইজ ট্রু। বাট গত 20 বছরে এডুকেশন সিস্টেমের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষতি আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো সেক্টরের হয়েছে। কারণ এডুকেশন এমন একটা সেক্টর, যে সেক্টরের যখন একবার ক্ষতি হয় তখন এমন না যে আপনি একটু দুর্নীতি থামাইলেন ঠিক হয়ে গেল, বা আপনি কয়েকটা জিনিস কয়েকজনকে আদালতে নিলেন বা কয়েকজনের বিরুদ্ধে মামলা দিলেন ঠিক হয়ে গেল। জেনারেশনাল ইম্প্যাক্ট পড়ে। একটা মানুষকে যখন আপনি বাজে শিক্ষা দিয়ে তার স্কুল জীবন শেষ করান, তার কলেজ জীবন শেষ করান, তার ইউনিভার্সিটি জীবন শেষ করান, তার মানে সেই মানুষটা
তার যে সন্তান জন্ম দেয় তাকে বাজে শিখায়, সেই সন্তানটা তারপরে তার যে সন্তান, সো থার্ড জেনারেশন যে, সেও বাজে শিক্ষা পায়। সো 3 জেনারেশনের ক্ষতি হয় এক জেনারেশনের বাজে এডুকেশনাল লেসেন্সের কারণে। এবং এই বাজে জেনারেশন আমরা অলরেডি 10 থেকে 15টা ক্রিয়েট করে ফেলছি, যার মানে হলো 3 পুরুষ ধরে আমাদের এই সাফার করতে হবে। আমি একটা ছোট গল্প বলি, গল্প আমি আগেও কোথাও কোথাও বলেছি, বাট এই ইউটিউব চ্যানেলে হয়তো গোছায় বলি নাই। আমি যখন ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে আমার মাস্টার্স শেষ করি ডিজিটাল মার্কেটিংয়ে, আমি আমার সব ক্লাসমেটরা আমরা যখন থিসিস লিখতেছি, থিসিস লেখার সময় সবার ইন্টারভিউ কল আসা শুরু হয়। সো আমাকে ফেসবুক থেকে আমার মনে আছে কল করে, তখন তো আমি মাত্র আয়ারল্যান্ডে আসছি, 1 বছর হয়েছে আমি আয়ারল্যান্ডে আসছি, এবং ফেসবুক থেকে একজন কল দিছে ইন্টারভিউয়ের জন্য। এটা একটা বিশাল ব্যাপার, যদিও রোলটা ভালো ছিল না, রোলটা ছিল একটা সেলস জবের, এবং শেষ পর্যন্ত আমি পাইও নাই। বিশাল ব্যাপার। তো আমার মনে আছে যে থিসিস যখন শেষ হচ্ছে আমাদের লেখা, আমার বন্ধুদের চাকরি হয়ে যাওয়া শুরু হয়। আমার কিছু বন্ধু লিঙ্কডিনে জয়েন করে, আমার কিছু বন্ধু ফেসবুকে জয়েন করে, আমার কিছু বন্ধু তখনও গুগলে জয়েন করে, এখনও গুগলে তারা চাকরি করতেছে। আমার একটা বন্ধু আছে যে প্রথমে লিঙ্কডিনে জয়েন করে ডাবলিন অফিসে, এরপরে থিসিসের রেজাল্ট আসার আগেই ও স্যান ফ্রান্সিসকো অফিসে চলে যায় লিঙ্কডিনের, ওকে এখান থেকে তখনও কিন্তু আমাদের থিসিসের রেজাল্ট আসে নাই, সো আমরা অফিসিয়ালি আসলে পাস করি নাই তখনও, তার আগেই ও স্যান ফ্রান্সিসকো অফিসে চলে যায়। আমি তো জানি যে আমি গ্র্যাজুয়েশন করে ব্যবসা করবো, সো আমি চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতেছি না, বাট আমি দেখতেছি আমার ডানে বামে 2 দিকে মানুষজন এমন এমন কোম্পানিতে জয়েন করতেছে যেসব কোম্পানিতে জয়েন করলে বাংলাদেশে হেডলাইন হয়। আপনারা জানেন জিনিসটা এত লজ্জার এবং কষ্টের যে বাংলাদেশে এমন এমন মানুষ আছে যাদেরকে আমরা আইডিয়ালাইজ করি, যাদেরকে আমরা সেলিব্রিটি বানাইছি, তার কারণ তাদের যোগ্যতা হলো সে বিসিএসে ফার্স্ট হয়েছে, সে গুগলে চাকরি করে, এই ধরনের জিনিসপত্র। একটা চাকরি পাওয়ায়, চাকরি জিনিসটা কিন্তু আধুনিক দাসত্ব ডক্টর ইউনুস বলে, আমি বলি না। একটা মানুষ চাকরি করে, সেই চাকরি পাইছে, সে আধুনিক দাসত্ব সে পাইছে, এই কারণে সে একটা দেশে সেলিব্রিটি হয়ে গেছে। এই ঘটনা পৃথিবীর আর কোনো দেশে হয় না, ইভেন ইন্ডিয়াও হয় না, যে জিনিস আমরা বাংলাদেশে হইতে দেখি, এবং এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু আসলে হইতে পারে না। আসার কথা হইল এখন খুব বেশি দেরি হয়ে যায় নাই, এবং আমরা যদি এখনই রিফর্ম শুরু করি, আগামী 30 বছরের মধ্যে আমরা পুরো জিনিসটা একদম এক্স্যাক্টলি উল্টায় ফেলতে পারি। আমাদের যে বার্ডেন, বিশাল এই এডুকেশনাল বার্ডেন যে আমরা ক্রিয়েট করছি, এই বার্ডেনকে আমরা অ্যাকচুয়ালি শক্তিতে এবং স্কিলফুল মানুষে রূপান্তর করে ফেলতে পারি। তেমন কোনো আহামরি পরিবর্তন লাগবে না, জাস্ট এফোর্ট লাগবে, কয়েকটা জিনিস ফিক্স করতে হবে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় নেগেটিভ ব্যাপার বাংলাদেশে অনেক জনসংখ্যা, বাট বাংলাদেশের অনেক বড় একটা পজিটিভ ব্যাপারও বাংলাদেশে অনেক মানুষ। যেই দেশে অনেক মানুষ, স্ট্যাটিস্টিক্যালি যদি আপনি চিন্তা করেন, সেই দেশ যদি পড়াশোনায় ভালো হয়, সেই দেশ যদি ভালো স্কিলফুল মানুষ দাঁড় করাইতে পারে, সেই ক্ষেত্রে সেই দেশ থেকেই সব জায়গায় সিইও হবে, সেই দেশ থেকেই সব জায়গার সি সুইটে মানুষ যাবে, সেই দেশের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইউকেতে যায় প্রাইম মিনিস্টার হবে, অমুক জায়গায় যায় প্রেসিডেন্ট হবে। এবং এই জিনিস আমরা ইন্ডিয়ার সাথে অলরেডি হইতে দেখতেছি, বাংলাদেশের সাথেও এই জিনিস হওয়া সম্ভব, জাস্ট আমাদের এডুকেশনে কয়েকটা মাইনর ফিক্স করতে হবে। এডুকেশন সেক্টরের জন্য আমার 5টা সাজেশন আছে, এবং আমি বিশ্বাস করি এই 5টা সাজেশন যদি মানা যায় এবং যদি 30 বছর কাজ করা যায়, তাহলে বাংলাদেশ একদম পৃথিবীর টপ 10 কান্ট্রিগুলোর একটাই চলে আসবে ইন টার্মস অফ ম্যান পাওয়ার। 1 নাম্বার, টিচ প্রবলেম সলভিং, নট টুলস। এটার মানে হলো, মনে করেন আমি আপনাকে ছবি আঁকা শিখাবো। এখন আপনাকে ছবি আঁকা আমি অনেকভাবেই শিখাইতে পারি। একটা উপায় কী হতে পারে, আমি আপনাকে একটা কাগজ দিলাম সাদা, আমি আপনাকে কিছু রং পেন্সিল দিলাম, আপনি অলরেডি চিনেন এরকম কোনো একটা কিছু আপনাকে আঁকতে বললাম। সো বললাম যে তুমি তোমাদের বাসার কথা তোমার মনে আছে, বা তোমার ড্রয়িং রুমটার সোফাটার কথা তোমার মনে আছে? আপনি বললেন হ্যাঁ মনে আছে। আমি বললাম যে এই যে সাদা কাগজ, এই যে কলম, আঁকো। অনেক মানুষ আঁকলো, এর মধ্যে থেকে যারা মোটামুটি ভালো তাদেরকে আমি আরও গ্রুম করা শুরু করলাম, যারা অনেক ভালো তাদেরকে আমি আরও এক্সট্রা কেয়ার দেওয়া শুরু করলাম, আর অনেকে এত বাজে আঁকলো যে আমি বুঝলাম ছবি আঁকা তাদের স্কিলের মধ্যে পড়ে না, তাদের হয়তো অন্য একটা স্কিল দিয়ে আমার টেস্ট করতে হবে। সিম্পল। পুরা দুনিয়ার সবচেয়ে এফেক্টিভ এডুকেশন সিস্টেমের মধ্যে এটা হলো একটা, যেটাকে বলা হয় প্রবলেম সলভিং ওয়ে অফ টিচিং, নট টুলস বেসড টিচিং। বাংলাদেশে এই জিনিসটা করা হয় না, বাংলাদেশে করা হয় টুলস বেসড টিচিং। টুলস বেসড টিচিং মানে আসলে কি, মনে করেন সেম জিনিস আমি আপনাকে ছবি আঁকা শেখাবো। বাংলাদেশে প্রথমে শেখানো হবে রং কি জিনিস, তারপরে শেখানো হবে পেন্সিলের ইতিহাস, পেন্সিলের আবিষ্কারককে, রঙের আবিষ্কারককে, এর সাথে বাংলাদেশের রাজনীতিতে কে কে জড়িত ছিল, কার কার অবদানের কারণে পৃথিবীতে রং আসছে, বাংলাদেশে পেন্সিল আসছে, রং আসছে, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছুর পরে আপনাকে এক্স্যাক্ট একটা জিনিস দেওয়া হবে, এটাই আপনার রাখতে হবে। এবং আপনি গ্রামের দৃশ্য আঁকবেন, ভালো, কিন্তু আপনি যদি ভুলে এভারেস্ট আঁকে বসেন, আমি যেহেতু এভারেস্ট, আমি অ্যাজ আ টিচার যেহেতু আমি এভারেস্ট চিনি না, আমি আপনাকে এই কারণে খারাপ মার্কিং দিব, কারণ আপনি এমন একটা জিনিস আঁকছেন যে জিনিসটা আমার নলেজের ভিতরে নাই। সো আপনার পরীক্ষাটা সবসময় হবে আমার নলেজের ভিতরে, আমার নলেজের বাইরের কিছু যদি আপনি করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি আপনি নেগেটিভলি পানিশড হবেন, বিকজ আপনি আমার ইনস্ট্রাকশনের বাইরের একটা কাজ করছেন। আপনার মনে হইতেছে ধুর এগুলা কি হয় নাকি?
রং পেন্সিল নিয়ে হয়তো হয় না, বাট এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। আপনাকে আমি 12 বছর ধরে ইংরেজির গ্রামার শিখাই। আপনি যেভাবে ওই যে রং পেন্সিলের আবিষ্কারককে, কাগজের আবিষ্কারককে, এগুলো আপনি বুঝছেন, ওইভাবে আপনি একদম ইংরেজির গ্রামার খুব ভালো পারেন। আপনি এই যে চৌধুরী অ্যান্ড হোসেন, রেন অ্যান্ড মার্টিন, এগুলো সব খুব ভালো পারেন, কিন্তু আপনি 2 লাইন ইংরেজিতে বলতে পারবেন না। আমি 2 লাইন ইংরেজিতে কারোর সাথে কথা বলতে পারবো না। আমি যদি ফ্রি ফ্লোয়িং কনভারসেশনাল ইংলিশের চেষ্টা করি, পারবো না। আমি দেখা যাবে কিছু একটা সুন্দর যদি ইন্টারেস্টিং লিখতে হয়, আমার যদি মুখস্থ করা না থাকে, যদি ওটা ওই যে কীভাবে জার্নি বাই বোট টোট ওই অ্যাঙ্গেলের কিছু না হয়, নর্মাল কিছু হয়, দেখা যাবে আমি লিখতে পারতেছি না। যারা পারে তারা স্কুল সিস্টেম থেকে শিখা পারে নাই। তারা পারে কারণ তারা ইংরেজি সিনেমা দেখে, কারণ তারা ইংরেজি টিভি সিরিজ দেখে, কারণ তারা ইংরেজিতে রেগুলারলি কনভার্স করে তাদের ফ্রেন্ডদের সাথে। এডুকেশন সিস্টেম তার 2 পয়সার উপকারেও আসে নাই। আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, ফিজিক্সে আমাদের ভার্নিয়ার স্কেল শেখানো হইতো, যে ভার্নিয়ার স্কেল দিয়ে বিভিন্ন জিনিসপত্র মাপা, এবং আজকে পর্যন্ত আমার কোনো ধারণাই নেই ভার্নিয়ার স্কেল আসলে কী জন্য ইউজ করে, ভার্নিয়ার স্কেল দিয়ে কী করে। আপনি যদি আমাকে আজকে আমার সামনে একটা ভার্নিয়ার স্কেল ধরায় দেন, আমি আপনাকে বলতেও পারবো না যে ভার্নিয়ার স্কেল মাপে কোন দিক দিয়ে, নিচে দিয়ে মাপে না উপর দিয়ে মাপে। এটা হইল গিয়ে আমাদের টুলস বেসড এডুকেশন সিস্টেমের সমস্যা। সেকেন্ড, আন্ডারস্ট্যান্ড হোয়াট এডুকেশন ইজ ফর। এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট, হাউএভার এটা খুব সিম্পল একটা জিনিস এবং এটাকে গোলায় ফেলার কোনো মানে নাই। তারপরেও এটাকে আমরা রেগুলারলি গোলায় ফেলি। স্কুল, কলেজ, মাদ্রাসা, দেশ, কালচার, সমাজ, এগুলো সব আলাদা আলাদা জিনিস। এদের সবার একে অন্যের সাথে কাজ করার কথা, হাউএভার এগুলোর কোনোটাই অন্য আরেকটা রিপ্লেসমেন্ট না। আপনি যখন একটাকে আরেকটা রিপ্লেসমেন্ট ভাবেন, তখন খুব বড় কিছু সমস্যার সৃষ্টি হয়। সমস্যাগুলো কি কি? আপনার মনে হইতে পারে যে আমি একজনকে স্কুলে পাঠাবো ভালো মানুষ বানাইতে, বাট আমরা জানি যে স্কুল ভালো মানুষ বানানোর কারিগর না। অনেকে বলবে হয়তো হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি না। ভালো মানুষ বানানোর প্রাইমারি দায়িত্ব হইল পরিবারের, সেকেন্ডারি দায়িত্ব হইল তার আশপাশের সমাজের, থার্ড দায়িত্ব হইল তার কালচারের। স্কুল আপনাকে ভালো মানুষ বানাইতে পারবে না। স্কুল যদি আপনাকে ভালো মানুষ বানাইতে পারতো, তাহলে সেম স্কুল থেকে বের হয়ে একজন মানুষ খুব ভালো, আরেকজন মানুষ হেলমেট পরে গুলি করে, এরকম হইতো না। সেম স্কুল থেকে বের হয়ে সবাই খুব ভালো মানুষ হইতো, এরকম হয় না। সেম স্কুল থেকে চোর বাটপারও বের হয়, সেম স্কুল থেকে খুবই সাধু সন্ন্যাসীও বের হয়। সো স্কুল আপনাকে ভালো মানুষ কখনোই বানাইতে পারবে না। আপনার মাথার মধ্যে নোশন যদি এটা থাকে যে আমি স্কুলে মানুষকে পাঠাই আমার সন্তানকে, কারণ সে ভালো মানুষ হয়ে আমার কাছে ফেরত আসবে, না। ভালো মানুষ পাঠানো আপনার দায়িত্ব। আপনার ইন হাউস এফোর্ট দিয়ে আপনার ভালো মানুষ দাঁড় করাইতে হবে। আপনার পরিবারের পরে আপনার নেইবারহুডের দায়িত্ব ভালো মানুষ বানানো, নেইবারহুডের পরে আপনার সমাজের দায়িত্ব ভালো মানুষ বানানো, এরপরে আপনার কালচারের দায়িত্ব ভালো মানুষ বানানো। স্কুল অনেক পরে আসে। স্কুলকে আপনি এটার দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকতে পারেন না। প্রত্যেকটা কাজের একটা বয়স থাকে। আমি স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইতাম, আমি স্কুলে প্রতিদিন শপথ পড়তাম, মুখস্থ হয়ে গেছিলো একসময়, এত পড়তাম। হাউএভার আমরা কিন্তু কেউ ইন্টারনালাইজ করি, আমরা বুঝিই নেই আমরা কি পড়তেছি। শপথের মধ্যে কী লেখা ছিল, আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো, আমরা পড়ে গেছি তোতা পাখির মতো, বাট আমরা অ্যাকচুয়ালি বুঝি নেই, কারণ ওই বয়সটা আসলে বোঝার বয়সই না। সো কোন সময় কোন জিনিস প্রপারলি ইনজেক্ট করাইতে হবে ভার্সেস কোন সময় আমি একজনকে তোতা পাখির মতো বিভিন্ন জিনিস মুখস্থ করাই যাব, এই ডিফারেন্সিয়েশনটা না আমাদের এখন করতে পারতে হবে আমার এডুকেশন সিস্টেমের ভিতরে। স্কুল কিছু স্পেসিফিক জিনিস শিখাবে আপনার বাচ্চাকে। স্কুল আপনার বাচ্চাকে শিখাবে লিডারশিপ, স্কুল আপনার বাচ্চাকে শিখাবে কোলাবোরেশন, অন্যদের সাথে কীভাবে কাজ করতে হয়। স্কুল আপনার বাচ্চাদের শিখাবে ডিসিপ্লিন। স্কুল আপনার বাচ্চাদের কিছু একাডেমিক জিনিসপত্রও শিখাবে, বেসিক যে নলেজ, বেসিক যে দুনিয়ার নলেজ, এগুলো সব স্কুল আপনাকে শিখাবে। বাট স্কুল আপনার বাচ্চাকে নৈতিকতা শিখাবে না। আমরা জানি টাইম অ্যান্ড টাইম এগেইন এটা কখনো হয় নাই, এটা ভবিষ্যতে কখনো হবে, এটা আশা করা যাবে না। থার্ড রিফর্ম, যেটা আমার মতে অবশ্যই হওয়া জরুরি, সেটা হলো রিডিউসিং দ্য লেন্থ অফ এডুকেশন। আমরা সবাই জানি মানুষের অ্যাকচুয়াল শিক্ষা শুরু হয় তার কর্মক্ষেত্রে প্রবেশের পরে। অন দ্য জব, ওজেটি, যে অন দ্য জব ট্রেনিং হাবিজাবি বলে যেগুলো, ওগুলা আমরা স্কুলে যা শিখে আসছি খুবই ভালো, আমাদের বেসিক নলেজ হয়েছে খুবই ভালো, বাট অ্যাকচুয়ালি আমরা যখন কাজকর্ম শুরু না করতেছি, অ্যাকচুয়ালি আমাদের যখন রিস্ক রেওয়ার্ড রেশিও না আসতেছে, ততদিন পর্যন্ত মানুষ কিছু শিখে না। এটা সত্যি কথা। আপনি, আমি, আমরা সবাই আমাদের 99% যা যা শিখছি সব কাজ করতে করতে শিখছি, মুখস্থ করে এসে অ্যাপ্লাই করছি এরকম না। আপনি আপনার স্কুলে যা যা মুখস্থ করছিলেন তার অনেক কিছু আপনার কোনোদিনও কাজে লাগেনি, কোনোদিনও হয়তো কাজে লাগবেও না। হাউএভার আপনি আপনার চাকরিতে প্রথম দিন থেকেই যা যা শিখছিলেন, বা আপনি আপনার ব্যবসায় প্রথম দিন থেকেই যা যা শিখছিলেন, তাই কিন্তু আপনার তার পরের দিন থেকেই কাজে লাগা শুরু হয়েছে, এবং চান্স আছে সারা জীবন আপনার এগুলো কাজে লাগবে। তাহলে আপনি ব্যাপারটা চিন্তা করেন, আমরা যদি প্লে নার্সারি যুক্ত করি, তাহলে 12 বছর এক যুগ আমরা স্কুলে পড়ি, তারপর 2 বছর আমরা কলেজে পড়ি, এরপর 4 বছর আমরা ব্যাচেলর, এরপরে 1 বছর বা 2 বছর আমরা মাস্টার্স করি, তারপরে আবার অনেকে আছে MBA করে আরও 1 বছর, প্রায় 20 বছর ধরে, এবং প্রাইম 20 বছর। এটা কিন্তু আপনার 60 বছর থেকে 80 বছরের সময়ের কথা আমি বলতেছি না। আপনার বয়স যখন 15-16 তখন থেকে, বা আপনার বয়স যখন 10 তখন থেকে 30,
একদম প্রাইম একটা টাইম আপনার জীবনের। এই প্রাইম 20 বছর আপনি র্যান্ডম জিনিসপত্র শেখার পিছনে কাটায় দিচ্ছেন। এটার কি কোনো মানে হইতে পারে? দুইটা জিনিস করতে হবে আমাদের। এক, আমাদের স্কুল ছোট করতে হবে, 8 বছরের ভিতরে নিয়ে আসতে হবে জিনিসটা। পুরো জিনিসটাকে 12 বছর টানার কোনো মানে নেই। প্লে, নার্সারি, কেজি 1, তারপরে 1, এই ঢঙের আসলে কোনো মানে নেই। এর জন্য যদি সিলেবাস ছোট করা লাগে খুবই ভালো, এর জন্য যদি ক্লাস কমাইতে লাগে খুবই ভালো। ক্লাস 7-এর পরে যায় ব্যাচেলর শুরু হবে, ক্লাস 8-এর পরে যায় ব্যাচেলর শুরু হবে, কোনো সমস্যা নেই। বাট এটা আমাদের কমায় আনতেই হবে। আমরা আমাদের তরুণ সমাজের মূল্যবান জীবনের বছর নষ্ট করতেছি র্যান্ডম জিনিসপত্র পড়ায়। এটা হইতে পারে না। স্কুল শেষ হবে, সবাই ডিরেক্টলি চলে যাবে হয় ভোকেশনালে, বা যারা স্টেম এডুকেশনে আগ্রহী তারা চলে যাবে ব্যাচেলারে। আমি আপনাদের একটা গল্প বলি। আমার সাথে আমাদের এজেন্সিতে কাজ করতো একটা ছেলে, নাম বললে আসলে সমস্যা হইতো না, আইরিশ ছেলে, বাট নাম বললাম না, নাম অত রেলেভেন্ট না। তো আমাদের সেলসে কাজ করে, আমি নিজে ওকে হায়ার করছি। খুব ভালো ছেলে, খুব ভালো সেলসে কাজ করে, জিম নিয়ে খুব সিরিয়াস, প্রতিদিন সকালবেলা জিমে যায়, জিমের থেকে অফিসে আসে। মোটামুটি সবাই আমরা ওকে পছন্দ করি, ভালোও করতেছে, বেশ ইনকামও হচ্ছে। হঠাৎ ওই ছেলে আমাকে একদিন বলতেছে যে খালিদ, তোমার সাথে আমি একটু কথা বলবো, একটা মিটিং দরকার। তো আমি ওকে নিয়ে 3 তলায়, তখন আমাদের কোভিডের আগের কথা এটা, তো 3 তলায় আমাদের অফিস ছিল, আমি ওকে নিয়ে দোতলায় গেছি। আমি সাধারণ মিটিং দোতলায় করতাম। গিয়ে বলতেছে যে আমি চাকরি ছেড়ে দিব। আমার তো তখন আমি আয়ারল্যান্ডে আসছি 2-3-4 বছর হয়তো হয়েছে। তো আমার মাথায় আসছে যে ছেড়ে দিচ্ছে, মনে হয় অন্য কোনো এজেন্সিতে যাবে বা অন্য আরও ভালো কোনো অপরচুনিটি পাইছে, এই জন্য যাবে। তো আমি বললাম ছেড়ে দিচ্ছ, ওকে ঠিক আছে ছেড়ে দিও, কোথায় যাচ্ছ? আমি ইলেকট্রিশিয়ান হব। চিন্তা করেন, ও সেলস টিমে কাজ করে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে। ও ঠিক করছে ও ইলেকট্রিশিয়ান হবে এখন। তারপরে ও আসলেই ছেড়ে দিল। ও তারপরে ইলেকট্রিশিয়ান স্কুলে ভর্তি হইল, পড়াশোনা করলো 2 বছর, ভোকেশনাল ডিগ্রি নিল, ডিগ্রি নিয়ে এরপরেও ইলেকট্রিশিয়ান হয়ে গেল। এই কারণে ওর সমাজে ওর রেসপেক্ট কমে নাই, ওর রেসপেক্ট বাড়ছে, ওর ইনকামও বাড়ছে। আমার গাধার সাইকোলজি যেটা বাংলাদেশি, আমার মাথার মধ্যে আমার মনে হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের থেকে তো ইলেকট্রিশিয়ান খুবই বাজে একটা রোল। সো ও কেমন বোকার মতো একটা কাজ করতেছে। আমি যেহেতু বাংলাদেশি, সো আমি জিনিসটা ধরতেই পারি নাই যে ইলেকট্রিশিয়ান আসলে ডিজিটাল মার্কেটিংয়ের থেকে আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ও এতদিন পর্যন্ত আরেকজনের চাকরি করতো, এখনও নিজে ইলেকট্রিশিয়ান হয়ে নিজের কোম্পানি সেট আপ করতেছে, খুব ভালো আছে ছেলেটা। এই কাহিনী আমি আপনাদের এই জন্য বললাম, সেটা হলো আননেসেসারি এডুকেশন কীভাবে ক্ষতি করে মানুষের। আপনি 8 বছর একজনকে স্কুলে পড়ান, 8 বছর স্কুলে পড়ানোর পরে তাকে ডিসাইড করতে দেন যে সে স্টেম এডুকেশনের দিকে যাবে। সে ডাক্তার হইতে চাইলে সে মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাক, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাক, ভোকেশনাল ডিগ্রি নিতে চাইলে ওইরকম কোনো একটা ইলেকট্রিশিয়ান স্কুল টুলে ভর্তি হয়ে যাক। তার জীবন সে ফিগার আউট করা শুরু করুক। এরপরেই যাতে করে তার যদি ভুল হয়ও তার হাতে এনাফ 4 বছর থাকে ওই ভুল রেকটিফাই করার, ওই ভুল ঠিক করার। আপনি তাকে 20 বছর পড়ায়, 25 বছর পড়ায় যখন ছেড়ে দিচ্ছেন কর্মক্ষেত্রে, তার বয়স হয়ে যাচ্ছে, তার উপর রেসপন্সিবিলিটি চলে আসতেছে, তার বাবা মার বয়স হয়ে যাচ্ছে, তাদের অনেকে বিয়ে করে ফেলছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, এত রেসপন্সিবিলিটি তার মধ্যে চলে আসতেছে যে ওই যে আমি যে ছেলেটার এক্সাম্পল নিলাম, ও যেরকম হঠাৎ করে ঠিক করলো যে আমি এখন ইলেকট্রিশিয়ান হয়ে যাব, এই ডিসিশন সে নিতে পারবে না বাংলাদেশের একটা মানুষ, কারণ তার উপর অলরেডি পাহাড়ের মতো বোঝা চেপে বসছে। সে এই জিনিসের থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এডুকেশনের লেন্থ কমানো। সেকেন্ড যে জিনিস সেটা হলো ইম্পর্ট্যান্ট জিনিস পড়ানো বাড়াইতে হবে। আমি এই যে ভিডিও শুরুতে যে এক্সাম্পলটা আপনাদের দিলাম, এই ধরনের আজাইরা জিনিস পড়ানোর কোনো মানে নেই। এই ধরনের আজাইরা জিনিস পড়ানোর বদলে আমাদের পড়াইতে হবে ট্যাক্সেশন বাদ দেন, অ্যাকাউন্টিং, বেসিক পার্সোনাল ফাইন্যান্স, কোন জায়গায় টাকা ইনফ্লেশন কী জিনিস, টাকা বাড়ে না কমে, অ্যাকচুয়াল কাজে আসে, এইরকম জিনিসপত্র আমাদের এডুকেশন সিস্টেমে খুব কমই শেখানো হয়, যেটা খুবই খারাপ একটা ব্যাপার। এরকম অ্যাকচুয়াল কাজে আসা জিনিসপত্র আমাদের শেখানো বাড়াইতে হবে। P&L স্টেটমেন্ট কীভাবে বানাইতে হয় এটা সবার জানতে হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস আমাদের সবার জানতে হবে। ইন্টারেস্টের পজিটিভস কি, ডাউনসাইডস কি সবার জানতে হবে। ইনফ্লেশনের পজিটিভস কি, ডাউনসাইডস কি, টাকা ব্যাপারটা কীভাবে কাজ, এগুলো বেসিক নলেজ। আমি লিস্টার কত বড় করবো, মূল কথা হলো আমাদের বেসিক নলেজ এডুকেশনের ভিতরে বাড়াইতে হবে, আজাইরা জিনিসপত্র এডুকেশনের ভিতরে কমাইতে হবে। ফোর্থ, স্কুল সিস্টেমের ভিতরে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড করতে হবে, ইটস আ মাস্ট। কারণ আপনি যদি স্কুল সিস্টেমের ভিতরে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড না করেন, বাংলাদেশ এমনিতেই এন্টারপ্রেনারশিপ লাভিং দেশ না, আমরা ব্যবসায়ীদের ভালোবাসা দেশ না, এবং এটার অনেক যৌক্তিক কারণও আছে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে একজন ব্যবসায়ী বেশিরভাগ সময় একজন খারাপ মানুষ হয়েছে। এমনিতেই বাংলাদেশে বড় লোকদের খারাপ মানুষ ধরা হয়, কারণ ধরে নেওয়া হয় বড় লোকরা বেশিরভাগই অনৈতিক উপায়ে বড় লোক হয়েছে। সো বড় লোকদের উপরে একটা স্টিগমা আছে আমাদের। একই সাথে আমরা ব্যবসায়ীদেরকেও খারাপ মানুষ ধরি, কারণ ব্যবসায়ীদের উপরেও আমাদের একটা স্টিগমা আছে, এবং এই কারণে আপনারা দেখবেন কোম্পানির মালিকের অনেক সমস্যা হয় বিয়ে করতে, কোম্পানির মালিকের অনেক সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে। ওই সেম কোম্পানির যে চাকরি করে
যে প্রত্যেক মাসে বেতন পায় তারা তো সমস্যা হয় না কোনো কিছু করতে, কারণ তার চাকরি আছে। বাট যে ব্যবসা করে সে অনেক রিস্কের মধ্যে থাকে। সমস্যাটা কি হয় এতে সমস্যা যেটা হয়, জেনারেশনের পর জেনারেশন ব্যবসায় নিরুৎসাহিত হয়ে যায়। এটা হয়ে গেছে অলরেডি। গত 30 বছরে আপনি যে কোনো র্যান্ডম স্কুলের যে কোনো একটা বাচ্চার এইম ইন লাইফ উঠায় দেখেন, আপনি দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু কিছু ক্রিকেটারও হয়তো আপনি পাবেন, ব্যবসায়ী পাবেন না। সো মানুষের সাইকোলজিক্যালি এটা ভিতরে চলে আসছে যে ব্যবসা করা যাবে না আর যাই করি। ক্ষতিটা কি হইলো? ব্যবসা যদি না থাকে এমপ্লয়মেন্ট কোত্থেকে? জেফ বেজোস বা একজন ইলন মাস্ক লাখ লাখ মানুষকে চাকরি দেয়, লাখে চাকরি দেয়। অ্যামাজনে কাজ করে 4 লাখ বা 5 লাখ, মাইক্রোসফটে কাজ করে হয়তো 15 লাখ, ম্যাসিভ নাম্বার অফ পিপলকে চাকরি দেয়। এবং এই একটা মানুষের একটা কোম্পানি 20টা 30টা 40টা 50টা গার্মেন্টস ফ্যাক্টরির সমান। সো আপনি যখন ব্যবসায়ী হওয়াকে নেগেটিভলি দেখাবেন, তখন লং টার্মে আপনার দেশের ইকোনমি সাফার করবে। আপনার দেশ অন্য একটা দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ আমরা নিজেরা কিছু বানাই না, আমরা নিজেরা কিছু করি না। খারাপ কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে, নর্মাল মানুষের ব্যবসায় কোনো আগ্রহ নাই। এই জিনিস সলভ করবো কীভাবে? আমাদের এন্টারপ্রেনারশিপ স্কুল লেভেল থেকেই মানুষকে পড়াইতে হবে, এবং ট্রু এন্টারপ্রেনারশিপ মানে কিন্তু এটা না যে এখন তুমি বিল গেটসের জীবনী মুখস্থ করে পরীক্ষা দাও। অ্যাকচুয়াল বিজনেস দাঁড় করানো শেখানো, অ্যাকচুয়াল বিজনেস কী দাঁড়াচ্ছে এগুলো ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা, ওই ব্যাপারগুলো আমাদের করতে হবে বাচ্চাদের জন্য, যাতে তার মনে হয় হ্যাঁ বড় হয় আমি একটা বড় কোম্পানি দাঁড় করাবো, বড় হয় আমার কোম্পানিতে 30 জন কাজ করবে, 50 জন কাজ করবে, আমি এশিয়ার সবচেয়ে বড় এই কোম্পানি দাঁড় করাবো, এখন থেকে আমি কাজ করা শুরু করি। ওই জিনিস তখনই সম্ভব যখন আপনি স্কুল লেভেল থেকে এন্টারপ্রেনারশিপ ইনক্লুড করবেন। লাস্ট, আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানো। আরবান জনসংখ্যার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হইল গিয়ে আমাদের আউটডোর অ্যাক্টিভিটি খুব কম। এরকম অনেক বাচ্চা আছে যে জীবনে কখনো আলু কিভাবে মাটির নিচে হয় দেখে নেই। এরকম অনেক বাচ্চা আছে যাকে মরিচ ফুল দেখাইলে সে বুঝতে পারবে না যে এটা আসলে মরিচ ফুল নাকি এটা সূর্যমুখী, তার কোনো ধারণাই নেই। আই অ্যাম অল ফর ডিজিটাল লাইফ। আমার থেকে বেশি কেউ ডিজিটাল লাইফ পছন্দ করে এরকম না, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যখন স্কুলের একটা বাচ্চাকে পড়াচ্ছেন, স্কুলের একটা বাচ্চার কারিকুলাম আপনি সাজাচ্ছেন, তখন আপনার এটা এনশিওর করতে হবে তার যেন আউটডোর প্রেজেন্স এনাফ থাকে। তাকে ফার্মিংয়ে নিয়ে যাওয়া, ফার্মিং শুড বি অ্যান আউটডোর অ্যাক্টিভিটি। তাকে কৃষিকাজের সিলেবাস না দিয়ে, বইয়ের ভিতরে কৃষিকাজ বা গার্হস্থ অর্থনীতি না পড়ায় তাকে আপনি গ্রামে নিয়ে যান, তাকে আপনি গ্রামে একটা ফ্যামিলি কীভাবে ছাগল পালন করে দেখান, তাকে আপনি গরুর দুধ দোয়ানোতে ইউজ করেন, তাকে দিয়ে গরুর দুধ দোয়ান একবার। শুনে মনে হইতেছে দূর এগুলো কি হইতে পারে নাকি, বাট এগুলো সম্ভব। এগুলো তেমন অবাক করার মতো ব্যাপার না, এগুলো হয়ে আসতেছে চায়নায়, জাপানে, ইউরোপে, এবং এগুলো খুব ভালো। ইভেন আমার খুব ভালো লাগে, আমি যখন আয়ারল্যান্ডের কোথাও ঘুরতে যাই, স্পেশালি সামারে, এটা হয় বাচ্চার লাইন 100-200 বাচ্চা পর্তুগাল থেকে আসছে বা ইটালি থেকে আসছে, ওদেরকে সামার ক্যাম্পে বিভিন্ন দেশে নিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগে, এবং এই জিনিস বাংলাদেশে খুব সহজ, খুব আহামরি কোনো টাকাও লাগে না এই জিনিস করতে। তো এটা না করার কোনো মানে নেই। এবং একটা বাচ্চাকে পিথাগোরাসের উপপাদ্য মুখস্থ করানো যতটাই ইম্পর্ট্যান্ট, তার থেকে হাজার 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 কোটি কোটি গুণ ইম্পর্ট্যান্ট হইল ওই বাচ্চাটাকে দেখানো আলু কীভাবে মাটির নিচ থেকে উঠায়, ধান কীভাবে চাষ হয়, মরিচ কীভাবে গাছে ধরে। এটা লাস্ট ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ, এটা র্যান্ট টাইপ ভিডিও হয়ে গেছে, এই জন্য দুঃখিত। আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ স্কুলিং। এটা যদি আমরা না বুঝি তাহলে কোনো কিছুরই আসলে কোনো মানে নাই। স্কুলের উদ্দেশ্য বাচ্চা কাচ্চাদের বিভিন্ন জিনিসপত্রে শেখানো, বিভিন্ন জিনিসপত্র ইন্ট্রোডিউস করা তাদের মনোজগতের ভিতরে, এবং তারা কোন বিষয়ে আগ্রহী এইটা তাদেরকে খুঁজে বাইর করতে হেল্প করা। স্কুলের উদ্দেশ্য এইটা না তাকে একটা সার্টিফিকেট দেওয়া যেন সে একটা চাকরি পায়। নীল ডিগ্রাস টাইসনের খুব সুন্দর একটা কথা আছে যে স্কুল যেদিন শেষ হয় ওই দিন মানুষের সবচেয়ে কষ্টের দিন হওয়া উচিত, কারণ সে এখন আর কিছু শিখতে পারবে না এত সহজে। এতদিন পর্যন্ত সে কত বিষয়ে শিখতে পারতো, বাট এখন সে আর কিছু শিখতে পারবে না কারণ তার স্কুল শেষ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় মানুষ খুশি হয় কারণ সে এখন একটা সার্টিফিকেট পাইছে, এই সার্টিফিকেট দিয়ে সে এখন চাকরি পাবে, যেটা হওয়ার কথা ছিল না। স্কুল সিস্টেমের উদ্দেশ্য হওয়ার কথা ছিল মানুষকে বিভিন্ন দুনিয়ার ব্যাপারের সাথে ইন্ট্রোডিউস করানো, যাতে করে সে নিজে বুঝতে পারে তার আসলে কি করতে ভালো লাগে। এন্ড পয়েন্ট ওটাই, আমাদের এডুকেশন সিস্টেমকে এমনভাবে রিফর্ম করতে হবে যেন আমরা বাচ্চাদেরকে খুব কম সময়ের মধ্যে বোঝাইতে হেল্প করতে পারি যে বাবা তোমার কি ভাল লাগে তুমি দেখো, আমি তোমাকে সব কিছুরই টাচ দিলাম, যেটা তোমার ভালো লাগে তুমি তাড়াতাড়ি যায় ওইটা নিয়ে তোমার জীবন গোছানো শুরু করো, টাটা তোমাকে। বাট তা না করে আমরা তাকে 20-25 বছর ধরে আটকায় রেখে র্যান্ডম জিনিসপত্র শিখাচ্ছি, এরকম হইতে দেওয়া যায় না। আমি আশা করব এরকম হবে না। আপনারা যারা এই বিষয়ে দায়িত্বে আছেন তারা একটু হলেও এই বিষয়ে কাজকর্ম করবেন। ধন্যবাদ।